দেখো দিলীপ ঘোষের বক্তব্য আমরা যদি ধরি, পরপর 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 বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি করেছেন। তিনি প্রথমে বলছেন যে রবিশঙ্করজির সঙ্গে তার কিছু আগের প্রি প্ল্যান কিছু শিডিউল ছিল, সেই কারণে তিনি সময় পেয়েছেন, যাচ্ছেন। সেটা না হয় একটা কর্মসূচি। প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রীর সভার দিনই কেন এই কর্মসূচি হলো? তিনি তো চাইলে প্রধানমন্ত্রীর সভায় যাবেন বলে সেই কর্মসূচি বাতিলও করতে পারলেন, কিন্তু তিনি সেটা করলেন না। এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে গিয়ে হয়তো তাকে ইনভাইট করা হয়নি, তাকে আমন্ত্রণ জানানো হয়নি। হয়তো এখানেও একটা সেই অদৃশ্য হাত রয়েছে, তাকে আমন্ত্রণ জানানো হয়নি। দ্বিতীয় একটা বক্তব্য, তিনি কিন্তু এটাও বুঝিয়ে দিলেন যে তিনি নিজের পছন্দের যে জায়গাগুলো সেই জায়গাগুলোয় দাঁড়িয়েছেন এবং ভোটে জিতেছেন। তৃতীয়বার তাকে জিজ্ঞাসা করেনি পার্টি, সেখানে দাঁড়িয়েছেন, তিনি হেরেছেন। সুতরাং তিনি এটা বুঝিয়ে দিচ্ছেন যে তার মতামতের একটা গুরুত্ব রয়েছে, তিনি যেটা বলেন সেটা করবেন, এই রকম একটা ভাবনা তার রয়েছে। কিন্তু এখানেও কোথাও কি মনে হচ্ছে না যে দিলীপ ঘোষের বিরুদ্ধেও সেই অদৃশ্য হাত একটা প্রকটভাবে কাজ করছে? দেখো, দিলীপ ঘোষের যে মন্তব্য আমরা যেটা শোনালাম, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ লাইন যেটা ছিল, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বটে, সেটা হচ্ছে তিনি বললেন এখানে আমার আর কোনো কাজ নেই। হ্যাঁ, এটা কিন্তু ভীষণ ইঙ্গিতবাহী একটা মন্তব্য। এটা কি করে হয় স্বপন, তুমি ভাবো, দেশের প্রধানমন্ত্রী তিনি আজকে রাজ্য সফরে আসছেন, আর এই রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় সহসভাপতি, তার আজকে কোনো কাজ নেই। এটা কি ক্ষোভের সুর, নাকি অভিমানের সুর, নাকি কোনো ইঙ্গিতবাহী আক্রমণ? এটা কিন্তু অবশ্যই বিতর্কের অবকাশ রাখে। তার কারণ দিলীপ ঘোষ এর আগে অতীতে আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন। শুধু তাই নয়, দিলীপ ঘোষের ফেসবুক প্রোফাইলে গেলে তুমি দেখতে পাবে, এর আগে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন উত্তরবঙ্গে, সে সময় তিনি তার বাড়িতে বসে টিভিতে দেখছিলেন এবং প্রধানমন্ত্রীর ভাষণ শুনছিলেন। সেই ছবি তিনি নিজের মধ্যে রাখেনি, তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং সেখানে অজস্র কমেন্ট ঝরে পড়েছিল, যেখানে প্রচুর মানুষ দিলীপ ঘোষকে কমেন্ট করে লিখেছিল, দাদা আপনাকে দলে প্রয়োজন, বা আপনাকে মিস করছে, বা আপনাকে ডাকা হচ্ছে না, এই ধরনের মন্তব্য এসেছিল। মন্তব্যের ঝড় উঠেছিল, সেটা নিয়ে বিতর্ক হয়েছিল, সেটা নিয়ে দলকে প্রশ্নের মুখে পড়তেছিল এবং দল উত্তরও দিয়েছিল। কিন্তু প্রত্যেকবার রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বারবার বলে আসছেন যে আপনারা দিলীপ ঘোষকে খুব শীঘ্রই স্বমহিমায় দেখতে পাবেন, দিলীপ ঘোষকে খুব শীঘ্রই আপনারা অ্যাক্টিভ জায়গায় দেখতে পাবেন, সক্রিয়ভাবে দেখতে পাবেন। এর বাইরে কিন্তু দলের রাজ্য সভাপতির মুখে দিলীপ ঘোষ প্রসঙ্গে নতুন মন্তব্য আমরা পাইনি। এটা গেল শ্রমিক ভট্টাচার্য, থাকলো বাকি শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারীকে যখনই প্রশ্ন করে, তিনি বলেন যে এটা তার ঘোষিত নীতি, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। তিনি দিলীপ ঘোষ ইস্যুতে এই ধরনের কোনো বিতর্কিত মন্তব্য থেকে নিজেকে দূরত্বে রাখেন এবং তিনি তার ঘোষিত নীতি বা অবস্থান, তিনি এই বিষয়ে কিছু বলবেন না এবং বলেনও না। ফলে রাজ্য বিজেপির এই মুহূর্তে দুই গুরুত্বপূর্ণ স্তম্ভ, এক হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, দুই হচ্ছে শুভেন্দু অধিকারী। দুজনের কেউ কিন্তু না, এক্ষেত্রে একটা বলে রাখার মতন বিষয়, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, তার কিন্তু দেখো দলে এই মুহূর্তে কোনো পদ নেই। তিনি বিজেপির একজন বিধায়ক এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। দেখো, যদি আমরা পরিষদীয় কোনো ক্ষেত্র দেখি, যেরকম তিনি বিভিন্ন সময় বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন তার পরিষদীয় দলকে নিয়ে, তিনি তো বিরোধী দলনেতা এবং তিনি সেইগুলোকে অর্গানাইজ করেন, নিজের মতন করে বিভিন্ন কর্মসূচি করেন, সেটা একটা দিক। কিন্তু শ্রমিক ভট্টাচার্য, যিনি বিজেপির রাজ্য সভাপতি, তার কাছে পর্যন্ত কোনো খবর নেই। এইটা কোথাও না কোথাও কিন্তু এই যে অদৃশ্য হাত যারা প্রভাব বিস্তার করেছে বিজেপির অন্দরে, সেই নিয়ে জল্পনা বাড়িয়ে দিচ্ছে। এবারে দেখো আরও একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে তোমার মনে থাকবে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষ সল্টলেকে, যে সল্টলেকের অফিসে দিলীপ ঘোষ যেতে নিমরাজি ছিলেন একটা সময়, সেই সল্টলেকের অফিসে গিয়ে শ্রমিক ভট্টাচার্যকে সংবর্ধনা জানিয়ে আসেন এবং তারপর শ্রমিক ভট্টাচার্য বলেন যে দিলীপ ঘোষকে খুব শীঘ্রই আপনারা তাকে দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আপনারা দেখতে চলেছেন। তারপর আবার প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকা না থাকা নিয়ে তিনি তাকে প্রশ্ন করা হলে বলেন দিলীপ ঘোষ সম্পর্কিত যাবতীয় সমস্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব নেবে। এইভাবে কিন্তু তাকে দিয়ে, তার প্রসঙ্গ দিয়ে সবাই কিন্তু এড়িয়ে যাচ্ছেন এই বিষয়টায়। আমার কথা হচ্ছে গিয়ে যে দিলীপ ঘোষ যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ আস্তে 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 দল থেকে নিজেকেও কোথাও না কোথাও একটু সরিয়ে নিচ্ছেন। দলের বিভিন্ন কর্মসূচি থেকে শুরু করে তিনি নিজের মতন করে চা চক্র বা দলীয় এলাকা ভিত্তিক কোনো কর্মী সমর্থকদের কোনো কর্মসূচি সেখানে যান, সেখানে গিয়ে তিনি তার কাজ করেন, কিন্তু তিনি নিজেকে একটু সরিয়ে নিচ্ছেন। এবারে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে ভারতী ঘোষ, লকেট চট্টোপাধ্যায়,
তাদেরও কি এই রকম সিচুয়েশন, মানে আগামী দিনে তাদেরও কি এরকম আস্তে আস্তে তারাও নিজেদেরকে সরিয়ে নেবেন, এই রকম সিচুয়েশন হবে? এটা কিন্তু খুব মানে জোর চর্চা, মানে আমরা এই চর্চা করছি, মানে বঙ্গ বিজেপির অন্দরে এই চর্চা শুরু হয়েছে। শ্যামল জানার মতন এই রকম লক্ষ লক্ষ যারা সমর্থক, বিজেপিকে সমর্থন করেন, আমি কর্মীও ধরলাম না, যারা সমর্থন করেন তারা কিন্তু এই প্রশ্নগুলো তুলছেন, তারা এই কমেন্টগুলো করছেন। তার মানে তাদের মনেও কোথাও না কোথাও একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে, তাই না রাজেশ? ঠিক তাই। দেখো দিলীপ ঘোষ যেভাবে যেভাবে তুমি বললে এই ক্রোনোলজিটা যদি দেখা যায় তাহলে কিন্তু তিনি একের পর এক ইঙ্গিতবাহী মন্তব্য করেছেন, যদিও তার অবস্থান সম্পর্কে দলের তরফে কোনো স্পষ্ট অবস্থান আসেনি। খোদ দলের রাজ্য সভাপতি তিনি প্রত্যেকবার একই মন্তব্য করে গেছেন যে দিলীপ ঘোষকে খুব শীঘ্রই স্বমহিমায় দেখা যাবে। কিন্তু সেই স্বমহিমায় কবে? খোদ দেশের প্রধানমন্ত্রী রাজ্যে এলে তার যে সভামঞ্চ, সেটার থেকে বড় প্ল্যাটফর্ম তো হতে পারে না। তাহলে সেখানে যদি তাকে সহমহিমায় না দেখা যায় তাহলে কবে? আরেকটা বিষয় তুমি লক্ষ্য নিশ্চয় করেছো, দিলীপ ঘোষের যে মন্তব্য, সেখানে তিনি বললেন যে প্রধানমন্ত্রীর শুধু ভাষণ যদি শুনতে হয় সেটা আমি মোবাইলেও শুনে নিতে পারবো। ও তাহলে আমি কি করবো? মানে দিলীপ ঘোষ স্পষ্ট করে বলছেন যে ওইখানে যদি তিনি জানো তাহলে ভাষণ শোনা ছাড়া তার আর কোনো কাজ নেই। প্রথমত তিনি বলে দিয়েছেন যে ওই আমার আজকে এখানে আর কোনো কাজ নেই। দ্বিতীয় কাজ হচ্ছে ওনার জন্য প্রধানমন্ত্রীর ভাষণ শোনা। ফলে ভাষণ শোনাটা ওনার একমাত্র কাজ। যদি প্রধানমন্ত্রীর সভায়, অর্থাৎ রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি আজকে নিজে কতটা গুরুত্বহীন নিজেকে মনে করছেন, যে কারণে তিনি বলছেন যে ভাষণ তো আমি মোবাইলে শুনে নিতে পারবো। অর্থাৎ তিনি স্পষ্ট করে দিচ্ছেন তিনি যদি জানো বা যদি ডাকও পেতেন তাহলে তার ভাষণ শোনা ছাড়া কোনো কাজ ছিল না। সেখানে বক্তব্য রাখার কথা তিনি ভাবতেও পারছেন না, নাহলে এই মন্তব্য তিনি করতেন না। ফলে দিলীপ ঘোষ নিজেই নিজের মন্তব্য করে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে তার অভিমানের সুর রয়েছে, যদিও তিনি সেটা স্বীকার করতে নারাজ। তিনি বলছেন আমি দলের অভিমান ভাঙাই, কিন্তু আমি অভিমান করি না। দেখো দিলীপ ঘোষ বরাবরই এই ধরনের স্ট্রেট কাট মন্তব্য করে তিনি বিখ্যাত হয়েছেন, তিনি খ্যাত হয়েছেন। তিনি বরাবর বলে এসেছেন যে আমার এসব কোনো লোভ নেই, আমি যে কোনো দিন দল বলবে আমি ঝোলা উঠিয়ে চলে যাব, দল আমাকে যে কাজ করতে বলবে আমি সে কাজ করতে। এবং তিনি বলেছেন যে আমরা হচ্ছি রিজার্ভ ফোর্সের মতো, দল বললে তারপর সেই সময় কাজ করব। কিন্তু সেই দল কি এখনো বলছে না? প্রধানমন্ত্রীর এত বড় বড় গুরুত্বপূর্ণ সফর হয়ে গেল, বঙ্গ সফর, এবং এইখান থেকেই 26-এর বিধানসভা ভোটের একটা দামামা বেজে গেল বিজেপির। সেইখানেও দল কি দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জির মতন নেতা নেত্রীদের কাজে লাগাতে চাইছে না? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে উঠছে। তোমার দুর্গাপুর প্রধানমন্ত্রী যখন এসছিলেন সেই সফরের কথা মনে আছে? তিনি বলেছিলেন, না দিলীপ ঘোষ বলেছিলেন যে আমাদের ওখানকার কর্মী সমর্থকরা, বেশ কিছু স্থানীয় নেতা, তারা আমায় ইনভাইট করেছেন, আমি যাব, আমি নিচে কর্মীদের সঙ্গে বসবো, কর্মী সমর্থকদের সঙ্গে বসবো, কারণ আমিও একজন সাধারণ কর্মী। কিন্তু ফাইনালি তিনি সেখানে গেলেন না। এবারে এই জায়গাগুলো থেকে কোথাও না কোথাও দিলীপ ঘোষের মনে যে একটা অভিমান জন্মেছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ রাজেশ বিষয়, সেটা হচ্ছে গিয়ে দেখো দিলীপ ঘোষ তিনি 2024-এর লোকসভা নির্বাচনে হেরেছেন, তারপরে